হ্যালো স্টুডেন্টস, আজকে আলোচনা করতে আসলাম সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা অলরেডি ভারতবর্ষে লাগু হয়ে গিয়েছে বা চালু হয়ে গিয়েছে। দীর্ঘ প্রতীক্ষার অবসানের পরে এই চালু হয়েছে, কিন্তু 2019 সালে কোভিড-19-এর ঠিক আগে আমরা একটা বলতে পারো অন্যরকম রূপ দেখেছিলাম ভারতবর্ষে। কোভিড-19 হলো 2020 সালের 22শে মার্চ। তার কিছুদিন আগে থেকে অর্থাৎ 12ই ডিসেম্বর 2019 সাল, আশা করি এটা তোমাদের মনে আছে, সেই দিনের পর থেকে সারা ভারতবর্ষ উত্তাল হয়ে ওঠে একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে সিএএ। এই যে বিষয়টা এখন ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ, এছাড়াও ছিল এনআরসি। এই দুটো বিষয় সারা ভারতীয় জনতাকে উত্তাল করে দেয়, মানুষের চিন্তায় ঘুম উড়ে যায়। আমাদের আশা করি সেই ঘটনাগুলো মনে আছে যে প্রচুর মানুষ কিন্তু আত্মহত্যা করতেও ছাড়ে না, মানে নিজেরাই আত্মহত্যা করে। কেন? কারণ ভারত থেকে তাদের চলে যেতে হবে। একটা মিসকনসেপশন, একটা ভুল ধারণা নিয়ে মানুষ চলেছে, সবার ক্ষেত্রে নয়। এবং সেক্ষেত্রে দেখেছি আসাম, ত্রিপুরা এবং আমাদের পশ্চিমবঙ্গের মতো রাজ্যেও প্রচুর প্রোটেস্ট, প্রচুর পরিমাণে দাবি দাওয়া কিন্তু উঠে এসছে। কিন্তু কোভিড-19 বিষয়টাকে অনেকটাই বলতে পারো ধামা চাপা দিয়ে দিয়েছিল। কিন্তু আবারও গত দুদিন আগে আমরা দেখি যে হঠাৎ করে বর্তমানে যে শাসক দল, মানে ভারতের শাসক দল অর্থাৎ বিজেপি গভর্নমেন্টের তরফ থেকে অমিত শাহ জানান, আমাদের হোম মিনিস্টার, যে সিএ অ্যাপ্লাই হয়ে গেছে বা হতে চলেছে, এবং অবশ্যই কিছু সময়ের মধ্যে এটা অ্যাপ্লাই হয়ে যায় সারা ভারতে। কিন্তু এটা নিয়ে আবার মিসকনসেপশন তৈরি হয়, মানুষের মনে আবার ভ্রান্ত ধারণা তৈরি হয়। এবং তোমরা এখন যারা দেখছো এই সেশনটা, তাদের মধ্যে অনেক সময় ভ্রান্ত ধারণা এসে গেছে যে সিএ, স্যার আমি তো বাংলাদেশের থেকেই এসছিলাম, কোনোভাবে আমার কি সিটিজেনশিপ চলে যাবে? তো চলো আজকে তোমাদেরকে জানিয়ে দেবো সেই ভ্রান্ত ধারণাটা তোমাদের দূর করব, যাতে করে আর কখনো কোনো সমস্যা না থাকে, এই কনসেপ্টটা নিয়ে তোমাদের যাতে আর কোনো প্রবলেমে না পড়তে হয়। তো দেখো, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট প্রথম যেটা ভারতবর্ষে হয়েছিল 1955 সালে। 1955 সালের পরে দেখা যাচ্ছে যে অনেকবার সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়, বাট হ্যাঁ, এই নাগরিকত্বের ব্যাপারটা নিয়ে আমরা জানি যে মেনলি 2019 সালে লেটেস্ট এটা নিয়ে কিন্তু একটা অ্যাক্ট পাস হয়। সেই নাগরিকত্বের 2019 সালের 12ই ডিসেম্বর যে অ্যাক্ট পাস হয়েছিল, যার পরপরই ভারতবর্ষ উত্তাল হয়ে গেছিল, সেই অ্যাক্টে কি বলা হলো যে 2014 সালের 31শে ডিসেম্বরের পর যারা পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান, ভারতবর্ষের তিনটে পার্শ্ববর্তী রাজ্য, বেসিক্যালি মুসলিম অধ্যুষিত রাজ্য থেকে ভারতবর্ষে এসছেন, সেই বিতাড়িত ব্যক্তিদের অবশ্যই ভাবে ভারতের সিটিজেনশিপ দেওয়া হবে। এবার এটা নিয়ে অনেকে ভাবছে সিটিজেনশিপ চলে যাবে বোধহয়। না, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কখনো সিটিজেনশিপ চলে যাওয়ার কথা বলছে না। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বলছে সিটিজেনশিপ দেওয়ার কথা। তোমাদের আমি নিজে অনেকবার পলিটি পড়িয়েছি এবং সেখানে কিন্তু সিটিজেনশিপ নিয়ে পুরো ডিটেলস সেশন রেখেছিলাম। তো যাই হোক, আজকে আবারও সেই জায়গাটাকেই তুলে ধরবো, এবং আমাদের ইন্ডিয়ান পলিটির সাথে এর জায়গাটার বিশাল বড় সম্পর্ক আছে, বেসিক্যালি সিটিজেনশিপের সাথে। সো সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1955 সালে আমরা দেখেছিলাম 5টা ওয়েতে আমরা সিটিজেনশিপ পেতে পারি: জন্মসূত্রে, বংশসূত্রে, আমাদের রেজিস্ট্রেশনের মাধ্যমে, মানে নথিভুক্তকরণের মাধ্যমে, ন্যাচারালাইজেশন প্রসেসের থ্রু দিয়ে, এবং আমরা নাগরিকত্ব পেতে পারি ইনকর্পোরেশন অফ টেরিটরি, অর্থাৎ কোনো জায়গাকে অধিগ্রহণের পর সেখানকার মানুষদের নাগরিকত্ব দেওয়ার মাধ্যমে। তো এই সময় যেটা হয়েছিল, মানে 2019 সালে যে ঘটনাটা মোদী সরকারের তরফ থেকে জানানো হলো, যে 2014 সালের 31 ডিসেম্বরের পর যারা পাকিস্তান থেকে, বাংলাদেশ থেকে এবং আফগানিস্তান থেকে এসছে, তবে হ্যাঁ, তাদেরকে ধর্মীয় দিক থেকে হিন্দু, শিখ, জৈন, বুদ্ধিস্ট, পার্সিক এবং খ্রিস্টান শরণার্থীদের ভারতবর্ষের নাগরিকত্ব প্রদান করা হবে তাদেরকে। এরা কেন ধর্মীয় কারণে বিভিন্নভাবে বিতাড়িত হয়েছে, কারণ তোমরা জানো যে তিনটে দেশ, বেসিক্যালি আফগানিস্তান, পাকিস্তান এবং আমাদের বাংলাদেশ, এই তিনটে দেশ কিন্তু মুসলিম অধ্যুষিত দেশ। তো মুসলিম ছাড়া অন্যান্য কমিউনিটির লোকদের কিন্তু এখান থেকে তোমার বিতাড়িত করা হয়েছে, এবং অত্যাচার, প্রচণ্ড অত্যাচার এদের উপরে কিন্তু চলেছে সেই সময়তে বা তার আগে দিয়ে। তো সেই কারণেই এদেরকে কিন্তু সম্পূর্ণভাবে একটা বলতে পারো যে
এই জায়গাটা দেওয়া হয়েছে, স্বাধীনতা দেওয়া হয়েছে, তাহলে তাতে ভারতে স্বাধীন মানে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে। তোমাদের অনেকেরই মিসকনসেপশন যে সিএ মানে বোধহয় সবকিছু শেষ হয়ে যায়, একদমই নয়। সেই কারণেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক 2024 সালের যে নিয়ম সেখানে অনুসারে জানিয়েছে ব্যক্তি নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন কারা, যারা যারা এই কমিউনিটির লোকজন, মুসলিম বাদে অন্যান্য কমিউনিটির লোকজন ওই দেশ থেকে এসে। তাই বলে এমন নয় যারা ভারতীয় মুসলিম, ভারতে যারা দীর্ঘদিন বসবাস করছে তাদের নাগরিকত্ব চলে যাবে, এটা একদমই নয়। যারা যারা এখানকার বাসিন্দা তারা এখানেই থাকবে। হ্যাঁ, এবার যারা যারা মুসলিম শরণার্থী ওই সমস্ত দেশ, ওই 3টে পার্টিকুলার দেশ আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশ থেকে এসছে শরণার্থী হিসেবে, তারা এখানে থাকতে পারবেন না, এটা বলা হচ্ছে। কিন্তু ওই পার্টিকুলার কমিউনিটি ছাড়া যারা যারা এসছেন এদেশে তারা অবশ্যই এখানকার নাগরিকত্ব পাবে। নাগরিকত্ব দেওয়ার জন্যই এই বিশেষ একটা পাস হয়েছে, বা এই একটা অনেক আগেই পাস হয়ে গেছিল, কিন্তু এটাকে অ্যাপ্লাই করা হয়নি, কারণ সুপ্রিম কোর্টে কেস হয়ে যায়। কিসের জন্য? সাংবিধানিক দিক থেকে এটার প্রশ্ন তোলা হয় যে কেন ভারতবর্ষ তো সেকুলার কান্ট্রি, ধর্মনিরপেক্ষ কান্ট্রি, কেন পার্টিকুলার একটা ধর্মকে বাদ দেওয়া হচ্ছে? তো তারপর মানে পক্ষে মোদী সরকার বা বলতে পারো যেটা গভর্নমেন্ট রয়েছে আমাদের রুলিং পার্টি, তারা জানায় যে দেখুন অলরেডি ওই স্টেটগুলোতে মানে ওই দেশগুলোতে মুসলিম ইজ আ মেজরিটি, তো তারা সাধারণত খুব কমই বিতাড়িত হয়ে এই দেশে এসছে এবং তারা ওই দেশে অবশ্যই জায়গা পেয়ে যাচ্ছে। কিন্তু যারা মুসলিম ছাড়া অন্যান্য ধর্মীয় সম্প্রদায় তারা বিভিন্নভাবে টর্চার্ড হচ্ছে ওই দেশে, তাদের জন্যই শুধুমাত্র একটা কমিউনিটি হিন্দুদের দেওয়া হচ্ছে না বা বুদ্ধিস্টদের বা জৈনদের নয়, বুদ্ধিস্ট, জৈন, খ্রিস্টানদের, পার্সিকদের এবং হিন্দুদের সবাইকেই, যারা ওই দেশ ওই সমস্ত দেশ থেকে এসছেন মুসলিম ছাড়া অন্য কমিউনিটি, যেহেতু ওগুলো মুসলিম অধ্যুষিত দেশ, তাদেরকে মুসলিম ছাড়া অন্য কমিউনিটির লোকজনদেরকে এখানে কিন্তু সিটিজেনশিপ দেওয়া হবে, এটাই কিন্তু এই অ্যাক্টে বলা হয়েছে। এবার আমরা জানি 2019 সালে প্রথম যে প্রোটেস্টটা হয়েছিল শাহিনবাগ, দিল্লির শাহিনবাগ বিশাল বিখ্যাত হয়েছিল। তারপর আসাম, ত্রিপুরা, বিভিন্ন জায়গায় একদম মানে বলতে পারো রণভূমি ধারণ করেছিল। কিন্তু সরকার তারপর আস্তে আস্তে কোভিড-19 যখন কাটতে শুরু করে, সরকার এটাকে অ্যাপ্লাই করতে শুরু করে দিয়েছিল বলতে পারো ব্যাকডোর দিয়ে। আমরা জানি যে তোমার 9খানা রাজ্য, স্পেশালি গুজরাট, হরিয়ানা, পাঞ্জাব, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, দিল্লি, মহারাষ্ট্র, ছত্তিশগড় এবং রাজস্থান, এই 9টা রাজ্যে প্রায় 30খানা ডিস্ট্রিক্টের ডিএমদেরকে এবং সেখানকার হোম সেক্রেটারিদের বলে দেওয়া ছিল আপনারা যাদের মনে করছেন যে আপনাদের রাজ্যে আছে এরকম শরণার্থীরা, তাদেরকে আপনারা সিটিজেনশিপ দিন, এবং সেই দেওয়ার ব্যবস্থা অলরেডি ছিল। এবার এটা অফিসিয়ালি সমগ্র ভারতবর্ষ জুড়ে চালু হলো বিগত 2 দিন আগে, এবং সমগ্র ভারতবর্ষে যারা যারা এরকমভাবে শরণার্থী হয়ে এসছেন ওই 3টে পার্টিকুলার দেশ থেকে, তাদেরকে সিটিজেনশিপ দেওয়ার কথা বলছে। এটা সিটিজেনশিপ কেড়ে নেওয়ার কথা খবরদার বলছে না, তোমরা এটা অনেক সময় ভুল ভাবনায় রয়েছে, অনেকেই ভাবছো এটা। তো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এটাই জানিয়েছে, কিন্তু এই ক্ষেত্রে এখন যেটা করা হয়েছে অনলাইনের মাধ্যমে আবেদনপত্র তারা জমা দিতে পারবেন। তো আমরা 1955 সালের সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টটা একটুখানি ঝালাই করে, একটুখানি রিমাইন্ডার করে নিই, তাহলে কি হবে আমরা বুঝতে পারবো যে ওটার সাথে এটার সম্পর্ক বা পার্থক্যটা কোথায়। 1955 সালে যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সেখানে বলাই হয়েছিল যে কোনো ব্যক্তিকে ভারতের নাগরিকত্ব পেতে গেলে প্রথমত 14 বছরের মধ্যে 11 বছর টানা ভারতে থাকতে হবে, এবং এই 11 বছরের মধ্যে লাস্টের টানা 1 বছর পুরোপুরি ভারতে থাকতে হবে, এটা কিন্তু বলা হয়েছিল। সেটা এই অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট মানে 2019 সালের যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সেখানে 11 বছর থেকে কমিয়ে 5 বছর করে নেওয়া হয়, অনেকটা টাইমটা রিডিউস করা হয়। কারণ আমরা জানলাম যে 2014 সালের 31 ডিসেম্বরের আগে যারা যারা এসে, তাহলে 14 থেকে 19, কারণ এটা তো এতদিন পরে অ্যাপ্লাই হবে এটা ভাবনা চিন্তার বাইরে ছিল, তো 14 থেকে 19 মানে 5 বছরের মধ্যে এটা কিন্তু তাদেরকে সুবিধা দেওয়া হচ্ছিল। কিন্তু ওই যে বললাম কিছু কিছু ভাবে মানুষকে মিসকনসেপশনে ভোগানো হয়েছিল, কিছু দলীয় স্বার্থে বা কিছু অন্যান্য কারণেও ছিল এর পেছনে। তো যাই হোক, এটাই কিন্তু বলা হয়েছিল, এবং এই নিয়ে অনেকের প্রশ্ন উঠছে, এবং প্রশ্নগুলো সম্পর্কে তোমাদের বলে রাখি, অনেকেরই প্রশ্ন ভারতীয় নাগরিকদের উপর প্রভাব ফেলবে সিএ। দেখো, ভারতীয় নাগরিকরা যারা আমরা ভারতীয় নাগরিক, তাদের সাথে সিএ এর কোনো সম্পর্কই নেই। আমি প্রথমেই বলেছি এই সম্পর্কটা কাদের, যারা যারা শরণার্থী হয়ে এসছে, এবং যারা যারা বরঞ্চ ভালো হবে ওই শরণার্থীরা এখানকার জায়গা পেয়ে যাবে ভারতে, তারা নাগরিকত্ব পাচ্ছে, নাগরিকত্ব কেড়ে নেন, ইট ইজ এ প্লাস। মানে এটা কখনোই মাইনাসের গল্প বলছে না, মানে অনেকে এটা মাইনাসের গল্পের কথা ভাবছো। এবং তার পাশাপাশি সিএ কাদের জন্য, ওই পার্টিকুলার কমিউনিটি হিন্দু, শিখ, জৈন, বুদ্ধিস্ট, পার্সি, যারা যারা ওই 3 দেশ থেকে পার্টিকুলারলি এসছে, এবং এদের কাছে পাসপোর্ট ভিসার মতো নথি না থাকলেও ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন এটা করতে পারছেন। এবং সিএর মাধ্যমে শরণার্থীরা
এমন সুযোগও পাবেন। এবং সেকেন্ডলি দেখা যাচ্ছে ভারতের নাগরিকত্বের জন্য তাদের আবেদনের রাস্তা আরও মসৃণ করা হয়েছে। ওই যে বললাম 1+11 মিনিমাম থাকতে হচ্ছিল 14 বছরের মধ্যে, সেটাকে কমিয়ে 5 বছর করে দেওয়া হয়েছে। অনেক অনেক ফেসিলিটিস দেওয়া হচ্ছে। তাহলে এটা অনেকের একটা মনে হতে পারে যে এর মানে কি পাকিস্তান বা বাংলাদেশ বা আফগানিস্তানের মুসলিমরা কখনোই ভারতের নাগরিকত্ব পাবে না? না, এমনও কোনো লক্ষ্যে এই সিএ গঠন করা হয়নি। বিগত বছরগুলো দেখা যাচ্ছে ওই দেশগুলো থেকে শতাধিক মুসলিমদের নাগরিকত্ব দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে যোগ্যতার ভিত্তিতে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। আমরা জানি নাগরিকত্ব পাওয়ার জন্য ন্যাচারালাইজেশন প্রসেস ইজ ওয়ান অফ দেম, যেখানে যোগ্য ব্যক্তিদের নাগরিকত্ব দেওয়া যায়। 2014 সালে ইন্দো বাংলাদেশ ছিটমহল সমস্যা সমাধানের পর আমরা দেখি যে প্রায় 14,000-এর ওপরে 14,800 জনের ওপরে বাংলাদেশিকে কিন্তু নাগরিকত্ব দেওয়া হয়েছে। তো এরকম নয় যে এরা পাবেনই না। এবার বাংলাদেশের মধ্যে কি মুসলিম ছিলেন না? প্রচুর ছিলেন। কিন্তু যারা শরণার্থী, যারা টর্চার্ড হয়েছে তাদের হিসেবটা এখানে কিন্তু বলা হয়েছে। ক্লিয়ার? তো এরকম মিসকনসেপশনে তোমরা ভুগো না। আশা করি এই সেশনটা তোমাদের কাছে অনেকটাই হেল্পফুল হলো। এবং তোমাদের বলে রাখি, তোমাদের চেনা জানা যদি এরকম কোনো শরণার্থী ব্যক্তি থাকেন তাদেরকে বলবে অনলাইনে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। অনলাইনে অ্যাপ্লিকেশন যেটা হচ্ছে সেটা হলো যে একটা ওয়েব পোর্টালে গিয়ে অ্যাপ্লাই করতে হচ্ছে, সমস্ত ডিটেলস দিতে হচ্ছে এবং এটাও ডিক্লারেশন দিতে হচ্ছে তারা আগে কখনো অ্যাপ্লাই করেনি ভারতের নাগরিকত্বের জন্য। তো এটা আশা করা যায়, বা এবার আমরা প্রত্যেক আশা রাখবো ইট ইজ আ গুড কনসেপ্ট। এটা কখনো মাইনাসের কনসেপ্ট নয়, ইট ইজ আ প্লাস কনসেপ্ট। ভারতবর্ষের আরও আত্মীয়ের সংখ্যা বাড়লো, এটাই আমরা বলতে পারি এই সিএ এর অ্যাপ্লাইয়ের থ্রু দিয়ে। তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। চলো দেখা হচ্ছে এরকমই একটা ইনফরমেটিভ সেশন নিয়ে নেক্সট কোনো একটা দিন। থ্যাংক ইউ টু অল অফ ইউ।